গাইস কি বলবো আর চারদিকে কি হচ্ছে, মানে একটার পর একটা অশান্তি লেগেই আছে, একটার পর একটা দুর্ঘটনা লেগেই আছে। কালকে যখন একটা ভিডিও আপলোড করলাম আমি, তখনও অবধি আমি এই বন্যার ব্যাপারে কিছুই জানতাম না। তারপর ভিডিও আপলোড করার পরে দেখলাম অনেকে তোমরা কমেন্ট করেছো এই বন্যা সম্পর্কে। তারপরে গিয়ে আমি জানতে পারি যে আচ্ছা এরকম একটা সিচুয়েশন আবার তৈরি হয়েছে, এরকম বন্যা হয়েছে, অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, মানে একটার পর একটা কিন্তু লেগেই আছে। কিছুদিন আগে বাংলাদেশে এত বড় একটা আন্দোলন হলো, তারপরে সবকিছু যেই ঠিকঠাক হতে গেল, অমনি আমাদের দেশে আবার একটা খুবই খারাপ সিচুয়েশন চলে আসলো। সকলেই তোমরা জানো কলকাতার এক ডাক্তারের সাথে কি হলো। সেই ঝামেলা অশান্তি চলছে চলছে চলছে, তারপরে আবার এখানে বন্যা। সেই বন্যা আমাদের ত্রিপুরার এখানেও হয়েছে বন্যা, প্রচুর লোক মারা গেছে ত্রিপুরার এখানে এই বন্যাতে। আবার বাংলাদেশেও কিন্তু প্রচুর খারাপ অবস্থা, অনেক লোকের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেছে। মানে সত্যি আমার মনটাই পুরো ভেঙে গেছে। লাইক একটার পর একটা অশান্তি লেগেই আছে, একটার পর একটা ঝামেলা লেগেই আছে। আর এর মাঝখানেও এত টক্সিসিটি, যেটা থেকে সত্যি আমার এত খারাপ লাগেছে। এই যে খারাপ সিচুয়েশন, এটা নিয়েও দেখি ফেসবুকে অনেক মানুষ ট্রোল করছে। স্পেশালি আমাদের এদিকের ভারতের কিছু পাবলিক বাংলাদেশের এই বন্যা যে হয়েছে সেটা নিয়ে ট্রোল করছে, ত্রিপুরায় যে বন্যা হয়েছে সেটা নিয়েও ট্রোল করছে। আমি বুঝতে পারি না যে মানুষের এই খারাপ সিচুয়েশনে তারা ট্রোল কিভাবে করতে পারে, তারা হাসি ফাজলাম ওই আর কি করে করতে পারে। আবার এখানে কিছু কিছু লোককে দেখলাম এটা বলতে যে এটা নাকি পুরোপুরি ভারতের দোষ, ভারতের বাঁধ ইচ্ছে করে খুলে দিয়েছে যার জন্য এত বন্যা। তো দেখো আমার যেটা মনে হয়, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় না কেউ ইচ্ছে করে এই জিনিসটা করবে। লাইক হয়তো কোনো পলিটিক্যাল ব্যাপার রয়েছে এখানে, আবার দেখা গেল নাও থাকতে পারে যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে এরকম ইস্যু হয়েছে, সেটাকে আবার যারা ওই এজেন্ডা ফেলানোর লোক, সবসময় হেট ফেলানোর জন্য রেডি থাকে, তারাই এবার এই জিনিসগুলো হেট ফেলাচ্ছে যে অমুকের দোষ, অমুক দেশের দোষ, এই দেশ এই ভুল করছে, ওই দেশ এই ভুল করছে, এরকম টাইপের হয়তো হতে পারে তারা এই জিনিসটা ছড়াচ্ছে। এখন তো বলা সম্ভব না, কারণ ইনভেস্টিগেশন এখনো হয়নি, আর আমি তো চাই ইনভেস্টিগেশন পুরো হোক এই বিষয়টাতে। ঠিক আছে, বাট দেখো আমার যেটা মনে হয় এখানে দুই দেশেরই একটু হলেও নেগলিজেন্সি রয়েছে। ঠিক আছে, সময় মতো যদি সতর্কতা সবাই সবাইকে দিয়ে দিত, তাহলে কিন্তু হয়তো এত লোকের ক্ষতিটা হতো না, তারা হয়তো একটা সেফ জায়গায় চলে যেতে পারতো আগে থেকে। তো সেটা কিন্তু হয়নি, লোকের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেছে। আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিটেলে কিছু ইন্টারভিউস বেরিয়েছে, তো সেই ইন্টারভিউগুলোর মধ্যে কিন্তু একটা ইন্টারভিউ আজকে আমি দেখতে চলেছি। আমার তো একটা ধারণা রয়েছে, তো দেখা যাক সেই ইন্টারভিউ দেখে আমি কিছু বুঝতে পারি কিনা। চলো গাইস, এবার ইন্টারভিউটা দেখা যাক যে এক্সপার্টরা এই বিষয়ে কি বলছে, এই বন্যাটা কেন হলো। সো ইয়া, জনাব মোহন, আমাদেরকে কি একটু এই বিষয়টা একটু বলবেন যে কেন এইরকম একটা অবস্থা আমরা এই সময়ে দেখলাম? ধন্যবাদ আপনাকে। আমরা খুবই হঠাৎ করে মানে বাংলাদেশ বন্যা প্রবণ, বাংলাদেশে বর্ষাকালে বন্যা অনেকটা স্বাভাবিক ঘটনার মধ্যে পড়ে। কিন্তু এবার যে অঞ্চলে বন্যাটা হচ্ছে, যে বন্যাটা চলমান আছে, সেটা সেখানকার জনগণই বলছে। আর কেউ বলছে গত 17 বছরে দেখিনি, কেউ বলছে গত 40 বছরে দেখিনি। একজন বৃদ্ধা উনি বলেছেন ওনার জীবদ্দশায় মানে গত 7 দশকে উনি এই ধরনের বৃষ্টি অথবা বন্যা পরিস্থিতির সম্মুখীন হননি। তার মানে গত 4, 5, 7 দশকের একটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা ঘটনা আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং সারাউন্ডিং যে অঞ্চলটা সেখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি কিন্তু আমরা ত্রিপুরা অঞ্চলেও সেই ঘটনাটা দেখেছি, সেখানেও বন্যা উপদ্রুত এবং সেখানেও মানুষও মারা গেছে। এই যে একটা হঠাৎ করে আমরা যেটা দেখছি, আমাদের বর্ষাকাল যেটা আমরা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাস হচ্ছে আমাদের বর্ষাকাল। জুলাই মাসে যথেষ্ট পরিমাণ কম বৃষ্টি হয়েছে, স্বাভাবিক যে বৃষ্টিপাত তার চেয়ে অনেক কম হয়েছে। আর আগস্ট মাসের এই সপ্তাহে এই সময়ে এসে টানা বিরামহীন যে বৃষ্টি, সেটা কোনো কোনো যে এখানে বৃষ্টি রেকর্ড করা হয়, যেমন ওয়াটার বোর্ড ওদের পরশুরাম এর যে বৃষ্টির রেকর্ড সেখানে দেখিয়েছে 375 মিলিমিটার বৃষ্টি হয়েছে 24 ঘন্টা সময়ের মধ্যে। আমরা গতকাল ফেনীতে যে বৃষ্টির রেকর্ড দেখেছি সন্ধ্যা পর্যন্ত, আগের দিন সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত, সেটা প্রায় 312 মিলিমিটার। আজকের বৃষ্টির রেকর্ড এখনো পর্যন্ত জানা প্রচুর যায় নাই, বৃষ্টি কারণ হয়েছে। সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এই যে একটা অন্য ধরনের পরিস্থিতি বিরাজমান করছে, তার মধ্যে একটা বড় ধরনের ভূমিকা রাখতেছে আনপ্রেসিডেন্টেড রেইনফল। আমরা সাধারণত বৃষ্টির যে রেকর্ড সেটা 89 মিলিমিটার বা তার চেয়ে বেশি যদি 24 ঘন্টা বৃষ্টি হয় সেটাকে বলা হয় অতি ভারী বৃষ্টি। যেখানে 300 মিলিমিটার বৃষ্টি 24 ঘন্টার মধ্যে হচ্ছে, সেটা আর কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, এবং সেটা একটা নির্দিষ্ট পয়েন্টে না, পুরো এলাকা জুড়ে। কুমিল্লাতে বৃষ্টি হয়েছে 200 মিলিমিটারের বৃষ্টি বেশি, মাইজদিকোটে বৃষ্টি হয়েছে, ফেনীতে হচ্ছে, এবং পাশাপাশি আরো যে অঞ্চলগুলোতে সেখানে হচ্ছে। পাশাপাশি হচ্ছে উজান থেকে এই উপচে পড়া এই জায়গাটা একটু পরিষ্কার করবেন আমাদেরকে। অনেকেই ভারতের কথা বলছেন, তাদের ডম্বুরের যে বাঁধের কথা বলছেন, সেই বাঁধটা এই সময় ভেঙে দেয়া, এবং ভারত পরিষ্কার করে বলেছে যে না, আমরা বাংলাদেশের সাথে আগেই যোগাযোগ রেখেছি। আবহাওয়া পরিস্থিতি, তাদের কন্ট্রোল রুমের সাথে আমাদের এক ধরনের যোগাযোগ ছিল। এই বিষয়টা কি নিয়ে বলবেন যে মানুষের কাছে অনেকে এই ধরনের কথাই বলছেন যে ভারতের এই ধরনের একটা সিদ্ধান্তের ফলেই এই দুর্যোগটা আসছে? ধন্যবাদ।
দেখেন বিষয়টা কিন্তু সমাজের যোগাযোগ মাধ্যম। হ্যাঁ ব্রো, দেখো আমি এখানে কিছু বলতে চাই যে আমি কিন্তু ফেসবুকে অনেক জায়গায় লেখা দেখলাম, ঠিক আছে, যে অনেকেই এটা দোষারোপ করছে যে ভারত নাকি ইচ্ছে করে এই জিনিসটা করেছে, ইচ্ছা করে গেট করে দিয়েছে। আবার অনেককে দেখলাম এই জিনিসটা নিয়ে ট্রোলও করতে। তো সিরিয়াসলি বলতে আমি তাদেরকে যারা ট্রোল করছে এই ব্যাপারটাকে নিয়ে সত্যি তাদেরকে হেট জানাচ্ছি, কারণ এত ভয়াবহ একটা ব্যাপার, ঠিক আছে, এত দুঃখজনক একটা ব্যাপার, সেটাকে নিয়ে তারা ট্রোল কিভাবে করছে এটাই তো আমার মাথায় আসছে না প্রথম কথা। আর এটাও কিন্তু এখনো শিওর না যে এই গেটটা আদৌ ইচ্ছে করে খোলা হয়েছে নাকি, এখনো পর্যন্ত কিন্তু কোনো ইনভেস্টিগেশন হয়নি। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো ইচ্ছে করে খুলে দেওয়া না, এটা হতে পারে দুই দিকেরই একটা হয় না নেগলিজেন্সি, সেই ব্যাপারে সেই নেগলিজেন্সির জন্যই কিন্তু আজকে এই ঘটনাটা হয়েছে। তারা যদি আগে থেকে সতর্ক করতো এত লোকের ক্ষতি তো হতো না। তো আমার যেটা মনে হয় দুই দিক থেকে একটা নেগলিজেন্সির ব্যাপার রয়েছে, সেটার জন্যই কিন্তু আজকে এই ঘটনাটা। তো দেখা যাক এখানে আগে কি বলে। তো আমার যেটা মনে হয় সেটা আমি বললাম। ধন্যবাদ। দেখেন বিষয়টা কিন্তু সমাজের যোগাযোগ মাধ্যম যদি আমরা একটু দেখি, এটা অনেকটা স্পর্শকাতর জায়গায় চলে গেছে। যে কোনো পানি এবং পানি বিষয়ক যে বিষয়গুলা, এই চুক্তি বলেন, এই বাঁধের কথা বলি, ব্যারেজের কথা বলি, ড্যামের কথা বলি, এগুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যেহেতু এটা দুইটা দেশ একাধিক দেশের সাথে। এই দেখো যেরকম এই কিছুদিন আগে বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিয়ে যে ঘটনাটা হলো, তারপরে এই যে বাংলাদেশে কিছু কিছু জায়গায় হিন্দুদের উপর আক্রমণ করা হলো, সেইটাকে নিয়ে সবাই কি ছড়ালো যে বিশাল পরিমাণে হিন্দুদের মারা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, মানে এইটুকু জিনিসকে এত বড় করে দেখায়। তো এই জিনিসটা থাকেই, সবাই সবার এজেন্ডা নিয়ে থাকে, কিছু পাবলিক এরকম তাদের এজেন্ডা ফেলানোর সবসময় চেষ্টা করে এই সুযোগের সুবিধা নেওয়ার জন্য। তো ঠিক আমারও যেটা মনে হচ্ছে যে এখনও যে প্রাকৃতিক দুর্যোগটা হয়েছে সেইটারও সুযোগ নিয়ে সেই সেম লোকেরাই কি তাদের এজেন্ডা চালাচ্ছে যে এটা ভারত খুলেছে, মানে দুই দেশের মধ্যে একটা ঝামেলা সবসময় লাগিয়েই রাখবে। এই দেশেও বাংলাদেশের নামে হেড বলা হয়, আবার ওখানেও ইন্ডিয়ার নামে হেড বলা হয়, এরকম কিছু কিছু লোক তো থাকেই এজেন্ডা। আমার মনে হয় তারাই সুযোগের সুবিধা নিয়ে এরকম নাম ছড়াচ্ছে, আমার এরকমই মনে হয়। দেখা যাক এখানে কি বলে আগে। জড়িত, তার মধ্যে আবার যে বিষয়টা জড়িত সেটা হচ্ছে তথ্যপত্রের ভিত্তিতে বলা। এখানে একটা বিষয় হচ্ছে, ওনারা একটা স্টেটমেন্ট দিয়েছে, ওনারা বলেছে সে ধরনের কিছু হয় নাই। আমাদের এদিক থেকে যারা বলছে এরকম কিছু হয়েছে, এখানে সুনির্দিষ্ট তথ্যপত্রের বিষয় দরকার দরকার আছে। কারণ এটা যদি ওইভাবে না করা হয়, জি। তাহলে ভূ রাজনীতির জায়গা থেকে বলি, পানি রাজনীতির জায়গা থেকে বলি, বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর জায়গায় চলে যায়। জি। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেক পানি বিশ্লেষকদের, আমরা ইনস্টিটিউট ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট বলি, নাসাতে কাজ করে বাংলাদেশের আমাদের সমসাময়িক যে বিজ্ঞানীরা আছেন, ওনারা অনেকেই এই বিষয় নিয়ে যথেষ্ট কনসার্ন, এবং ওনারা যে এই বিষয়ক ওনাদের যে স্টেটমেন্ট গুলো দিয়েছে সেখানে স্পষ্ট বলেছে ডমরু বাঁধ থেকে বাংলাদেশের যে দূরত্ব সেটা 120 কিলোমিটার। ইন বিটুইন হচ্ছে আমাদের আছে হচ্ছে মহারানী হাইড্রো পাওয়ার। তো যদি ডমরু বাঁধ ছেড়ে দেওয়া হয়, মহারানী হাইড্রো পাওয়ার অস্তিত্ব থাকে না। এছাড়া আরো কিছু বিষয় আছে, কালশিতে একটা ব্যারেজ আছে, সেটার একটা ছোট পানি ধারণ ক্ষমতার বিষয় আছে। এখানে অনেকগুলো বিষয়, প্রাসঙ্গিক বিষয় জড়িত। জি। জনাব ডক্টর দাস, আপনি এই বিষয়টি নিয়ে আরেকটু পরিষ্কার করবেন যে ব্যাপারটা আসলে কি ঘটছে, মানে এই এলাকায় পার্টিকুলারলি কুমিল্লা, ফেনী, নোয়াখালীটায়, এই এলাকায় এই ধরনের বন্যা সচরাচর হয় না এই বর্ষাকাল হওয়া সত্ত্বেও। এইবার একটু ব্যতিক্রম, এটি কেন? ধন্যবাদ। এটা আসলে অনেক জায়গায় এই প্রসঙ্গটা আসতেছে, কারণ দেখেন আমাদের কিন্তু বন্যা প্রবণ দেশ, বন্যা প্রবণ এলাকা আছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের এতদিন পর্যন্ত মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল সিলেটের যে বন্যা, আমাদের কেন্দ্রবিন্দু ছিল সিরাজগঞ্জের বন্যা, ফরিদপুরের বন্যা, জামালপুর, গাইবান্ধা, এই অঞ্চলের বন্যা। এই যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলের যে বন্যা, আমরা গত 2 দশক, 3 দশক, 4 দশক ভুলেই গিয়েছিলাম। তো মানুষ যখন কোনো একটা জায়গার গুরুত্বপূর্ণ জায়গার বিষয় মনোযোগ থেকে সরে যায়, তখন কি হয়, সেখানে কিছু অব্যবস্থাপনা তৈরি হয়। নদী গবেষণা বা এরকম জায়গা থেকে আমরা এরকম কিছু ঘটনাও জানতে পারছি, যেটা হচ্ছে কি নদী ভরাট হয়ে যাওয়া, নাব্যতা কমে যাওয়া, বা হ্যাঁ। স্থাপনা তৈরি হওয়া, এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু পারিপার্শ্বিকভাবে জড়িত। আর আনপ্রেসিডেন্টেড যে বৃষ্টিপাতটা, মানে এখানে বৃষ্টির রেকর্ড কিন্তু হিস্টোরিক্যালি অনেক আছে। যেমন আমরা যদি দেখি 16 জুলাই 2005 সাল, ফেনীতেই একদিনে বৃষ্টি ছিল 420 মিলিমিটার। মাইজদিকোটে কিন্তু এরকম একটা বড় ধরনের রেকর্ড আছে, সেটা ছিল 520 মিলিমিটার 18 জুলাই 1981 সালে। তার মানে এখানে বড় ধরনের বৃষ্টির ঘটনা আছে। টানা 3-4 দিন ধরে বৃষ্টি হওয়া, এবং পুরো এলাকা জুড়ে বৃষ্টি হওয়া। সাগরে একটা নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপের একটা নিম্নচাপের কারণে একটা বড় ধরনের বৃষ্টি তৈরি হওয়া। পুরা বর্ষার এই সময়ে এসে পুরা বাংলাদেশ এবং পার্শ্ববর্তী জায়গার উপর মনসুনটা পুরোপুরি সক্রিয়। এই অনেকগুলো ঘটনার একটা সংশ্লিষ্টতা এখানে জড়িত। তাহলে কি হচ্ছে, এই যে বৃষ্টির উজান থেকে পানি আসা, আমার নিজের এখানে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানির জমে যাওয়া, সেই বৃষ্টির পানি যেতে না পারা, নদী ওভারফ্লো হয়ে যাওয়া, এই যে গোমতী নদী তার বিপসীমা চেয়ে প্রায় 70 সেন্টিমিটার বা কিছু একটা পরিমাণ ওভারফ্লো হচ্ছে, আরো মুহুরী নদী এরকম হয়ে গেছে। এই যে বিষয়গুলো সবকিছু একসাথে জড়িত। আর হচ্ছে প্রস্তুতির কোনো ধরনের অবস্থা এখানে ছিল না, জানতেই পারে না।
কারণ আপনারা দেখবেন এমন একটা সময় যে সময় আছে এই ধরনের অ্যালার্মিং ইস্যুস গুলা, এটা হতে পারে এই ধরনের হয়তো 3-4 দিন আগে ভারী বৃষ্টির একটা সংকেত ছিল। দেখো এখানে আমি একটা কথা বলতে চাই যে এখানে যেরকম বন্যা হচ্ছে আমাদের ত্রিপুরাতেও কিন্তু এখন প্রচন্ড বন্যা হয়েছে, ঠিক আছে, এখানেও কিন্তু প্রচুর লোক মারা গিয়েছে, এখানকারও সিচুয়েশন খুবই খারাপ, ঠিক আছে। তো এইবার কথা হচ্ছে এইটা আমি যতদূর মনে করি ইনিও যেরকম বলছেন যে কোথাও না কোথাও কিন্তু একটা নেগলিজেন্সি রয়েছে, ঠিক আছে, যে এরকম কিছু একটা হতে পারে, এই সতর্ক যে জারি করবে কারোর ধ্যানই নাই ওইদিকে। তো ইনিও কিন্তু ঠিক সেরকম একটা বলছে, আর আমারও কিন্তু ঠিক সেরকমই মনে হচ্ছে যে এই যে বন্যাটা হয়েছে, এই বন্যার কারণ যে শুধুই যে বাঁধের গেট খোলা সেটা কিন্তু নয়, এটাও দেখতে হবে যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে। কত মিলিমিটার তিনি বললেন যে এইটুকু সামান্য বৃষ্টিকেই যে মাত্রাতিরিক্ত বৃষ্টি বলা হয়, আর সেইখানে 300 কত মিলিমিটার বৃষ্টির কথা উনি বললেন। তো তাহলে একবার চিন্তা করে দেখো যে কত পরিমাণ বৃষ্টি হয়েছে, বন্যা হওয়াটা কি স্বাভাবিক না? তো প্রাকৃতিক দুর্যোগ তো অবশ্যই রয়েছে, কিন্তু বাঁধের ব্যাপারটা যেটা বললো, দেখো দুই দেশের মধ্যে কমন নদীর মধ্যে একটা বাঁধ, তো অবশ্যই সেটা একটা চুক্তিবদ্ধ করা থাকবে যে বাঁধের কি হবে না হবে দুই দেশই সেটা সঙ্গে সঙ্গে জানবে, যে বাঁধের ব্যাপারে কোনো ডিসিশন নেওয়া হলে দুই দেশের লোকেরাই সবসময় জানবে, মানে বাঁধের কাজে যারা কর্মরত তারা সবার আগে জানবে। আর বাঁধ একটা লিমিটেশন অবধি থাকে যে এত লিমিট অবধি জলটা সে ধরতে পারবে, আর সেটা না হলে তার লিমিট অবধি চলে গেলে বাঁধের যে দরজাগুলো, বাঁধের যে গেটগুলো সেগুলো অটোমেটিক খুলে যাবে। বাঁধ যদি অটোমেটিক না খুলে লিমিটের উপরে চলে যায় জল, বাঁধ ভেঙে যাবে, আর সেখানে কিন্তু আরো ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হবে, ঠিক আছে। তো এই কারণে একটা সিস্টেম করা আছে যে এই লিমিট পর্যন্ত জল গেলে বাঁধের গেট অটোমেটিক একটু খুলে যাবে। তো দুই দেশের থেকে বাঁধের ওখানে যারা কর্মরত তারা দেখছে যে বৃষ্টি হচ্ছে, জলের পরিমাণ বাড়ছে, তো তাদের নিশ্চয়ই এটা ইনফরমেশন থাকা উচিত যে বাঁধের জল ক্রমশ বাড়ছে, গেট খুলে যেতে পারে, এরকম একটা সতর্কতা জারি করে দিই। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো সতর্কতা জারি করেনি, যার জন্য এই ঘটনাটা কিন্তু আজকে হলো, বন্যাটা হলো, আর এত লোকের ক্ষতি কিন্তু হলো। তো আমার কথা হচ্ছে এইটাই, আমি শিওর না, দেখো এখানে তো এখনো কোনো ইনভেস্টিগেশন হয়নি, আমি জাস্ট আমার একটা মতামত দিচ্ছি। আমার মনে হয় এখানে একটা ইনভেস্টিগেট করা উচিত, আর যাদের অসতর্কতার জন্য এই ঘটনাটা হলো, এত লোকের ক্ষতি হলো, তাদেরকে খুবই শীঘ্রই মানে পানিশমেন্ট দেওয়া উচিত। কারণ তারা যদি এইরকম অসতর্কতা না থাকতো, সতর্কতা জারি করে দিত সময় মতো, এত লোকের হয়তো ক্ষতিটা অন্তত হতো না। যাই হোক, ইনিও কিন্তু মেন এটাই বলছে যে জাস্ট একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে তার জন্যই। আর অবশ্যই যারা হেড ফেলানো লোকজন বা নেগেটিভিটি ফেলানো লোকজন বা এজেন্ডা নিয়ে যারা চলে, সামান্য কিছু লোকজন, তারা তো অবশ্যই হেড ছড়াবেই যে ওই দেশের দোষ, ওই দেশ এটা করছে, আবার আমাদের দেশে তোমাদের দেশের ব্যাপারে অনেক কিছু বলা হয়। তো এরকম কিছু কিছু লোক সামান্য থাকবেই যারা সবসময় কিন্তু হেড চায়, আর এদের থেকে কিন্তু বেঁচে থাকতেই লাগবে। সো দেখা যাক। ইস্যুস গুলা, এটা হতে পারে এই ধরনের হয়তো 3-4 দিন আগে ভারী বৃষ্টির একটা সংকেত ছিল, কিন্তু এটা এই অবস্থায় যাবে, সেই যে প্রস্তুতি, তার জন্য কি করণীয়? এখন মানুষজন বলছে সেখানে হেলিকপ্টার ছাড়া আর কোনো ওয়ে নাই মানুষকে রেস্কিউ করা। আমরা ইতিমধ্যে জেনেছি 2 জন বা তারও বেশি মানুষ মারা গেছে। পানির যে তোড় দেখছেন, যে স্রোত দেখছেন, যে গতি দেখছেন, এখন পর্যন্ত আপনাদের অবজারভেশন কি? এটা কি ফ্ল্যাশ ফ্লাডের মতো চলে যাবে, নাকি একটি স্থায়ী হতে পারে বা ছড়াতে পারে? এখানে যেটা হচ্ছে এই ধরনের বন্যা, যে বৃষ্টি যেহেতু আরো 24 ঘন্টা বা বেশি সময় অব্যাহত থাকার একটা সম্ভাবনা আছে, পূর্বাভাসগুলো সেই ধরনের কথা বলছে, তাহলে আমরা ইমিডিয়েট কোনো কিছু আশা করি না যে বন্যার পানি খুব দ্রুত চলে যাবে, এটা সময় নিবে। কারণ যদি বৃষ্টি হতে থাকে সেখান থেকে পানি আসতে থাকবে, মানে এটা একটা সুনির্দিষ্ট সময় নিবে। এই মুহূর্তে এই পানি খুব দ্রুত চলে যাবে, এটা আশা করার খুব কোনো অবস্থা আমি নাই বলে মনে করি। পানি থাকবে, পানি যেতে সময় লাগবে। জি জি, অনেক ধন্যবাদ ডক্টর মোহন, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তিনি। ওকে, সো এই ছিল পুরো বিষয়টা যে বন্যায় সেখানে কেন হলো না হলো, ঠিক আছে। আর এই লোকটার কিছু কথার সাথে আমিও কিন্তু খুবই রিলেট করতে পারলাম, কারণ আমারও কিন্তু সেম ধারণা ছিল যে সেখানকার লোকের অবশ্যই কিছু নেগলিজেন্সি আছে, যারা কর্মরত রয়েছে বাদের ওখানে তাদের নেগলিজেন্সি অবশ্যই রয়েছে। কারণ তারা যদি আগে থেকে সতর্কতা জারি করতে পারতো তাহলে কিন্তু অনেক লোকের এতটা ক্ষতি হতে পারতো না, তারা আগেই কোনো একটা সেফ জায়গায় চলে যেতে পারতো, কিন্তু তারা কিন্তু সেই জায়গাটাতে ধ্যান দেয়নি, ভাবছে অনেক বছর হয়ে গেছে বন্যা ফন্যার হয় না, তো আর হয়তো হবে না, এরকম সামথিং তাদের একটা ধারণা ছিল। কারণ ইনিও কিন্তু সেরকমই কিছু একটা বললো ইন্টারভিউটাতে, আর আমি কিন্তু যেরকম বললাম যে দুই দেশের কাছেই কিন্তু ইনফরমেশন থাকবে যে বাঁধে কতখানি জল বাড়ছে, এই বাঁধের লিমিট ক্রস হয়ে যাচ্ছে, বাঁধ অটোমেটিক গেট খুলে দেবে, তাহলে আমি সতর্কতা জারি করি, এই ইনফরমেশন গুলো কিন্তু দুই দেশের লোকের কাছেই সবসময় থাকবে। কারণ অবশ্যই তারা একটা চুক্তিবদ্ধ, আর তারা সবসময় অবজারভেশনে রাখছে যে জল কি হচ্ছে, বাঁধে কি কাজ হচ্ছে না হচ্ছে, অবশ্যই তাদের কাছে ইনফরমেশনটা থাকবে। আর তারা ঠিক মতো ধ্যান দেয়নি, সতর্কতা জারি করেনি বলে আজকে এই ঘটনাটা হলো। যদিও এই পুরো বন্যাটার কারণ কিন্তু শুধু এই বাঁধের কারণে না, বন্যাটার মেইন কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। কারণ এত মিলিমিটার, 300 কত মিলিমিটার বললো,
পড়লো। 300 কত মিলিমিটার মানে ভাবতে পারছো ব্রো কতটা পরিমাণ বৃষ্টি? 24 ঘন্টায় 300 আপ মিলিমিটার বৃষ্টি, মানে একবার চিন্তা করে দেখো কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে, ঠিক আছে? যার জন্য কিন্তু এই হাল, কারণ ত্রিপুরাতেও কিন্তু প্রচুর বন্যা হয়েছে, আর সেই বাঁধের পার্শ্ববর্তী বাংলাদেশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরো জলে ভরে গিয়েছে। আর সেটা কিন্তু কেউ ইচ্ছা করে খুলেনি, অবশ্যই নেগলিজেন্সি রয়েছে, সেটার জন্য কিন্তু এটা হলো। আমি তো বলবো যে এটার একটা ইনভেস্টিগেশন হোক, যারা যারা এখানে দোষী, যাদের নেগলিজেন্সির জন্য আজকে এই জিনিসটা হলো, তারা কিন্তু অবশ্যই যাতে শাস্তিটা পায়, এটাই কিন্তু আমি চাবো। আর যে সমস্ত লোকেদের ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা সাফার করছে, তাদের জন্য আমি অবশ্যই প্রে করছি যে তারা যাতে সুস্থ থাকে, তাদের সুস্থতা কামনা করছি, তারা যতটা সম্ভব রিকভারি করে নিক। এবং আমাদের ত্রিপুরার দিকেও কিন্তু খুবই খারাপ অবস্থা, সেখানেও কিন্তু প্রচুর লোক মারা গিয়েছে, ঠিক আছে? আর এইদিকে তো একটা অশান্তি অলরেডি চলছেই কলকাতায় সেই ডাক্তারটাকে নিয়ে, মানে চারোদিকে ঝামেলা চলেই যাচ্ছে, সত্যি মানে ফেড আপ হয়ে গেছি। যাই হোক, আশা করবো তোমরা সকলে ভালো থাকো, সেফ থাকো। আর ভিডিওটা যদি এফডি দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর তার সাথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য বড্ড মোটিভেশন, আর এই মোটিভেশন দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। তো উইথ দ্যাট সেড গাইস, আজকের মতো কিন্তু এখানেই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। টিল দেন বাই।